মার্কিন নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকার বাংলাদেশে রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে। বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের সরকারের ভিতে অনেক বড় ধরনের কাঁপন ধরেছে, এমন কথাও অনেকে বলছেন। রীতিমতো ভূমিকম্প হওয়ার উপক্রম তৈরি হয়েছে। আর তাই তো গতকালকে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের পরপরই সরকারের বিবৃতি, অনেকগুলো উপদেষ্টার এই ব্যাপারে নানা রকমের মন্তব্য প্রমাণ করে যে সরকার তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে যথেষ্ট নাজেহাল হয়ে গেছে। সরকার তার ভাবমূর্তি রক্ষায় এখন তৎপরতা শুরু করেছে। হাই হাই, তুলসী গ্যাবার্ড কেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন এবং বাংলাদেশকে চরম বার্তার মুখে ফেলে দিলেন? বন্ধুরা, বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে কেউ স্কিপ করবেন না। তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে কেন আলটিমেটাম দিলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য দিয়েছেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে তুলসী গ্যাবার্ড নিয়ে যখন আলোচনা চলছে সেই আলোচনাটা একটু পরে করি। তার আগে বলে রাখি, তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে এমন খবর শোনা যাচ্ছে, এবং সেটা আজকে অথবা আগামীকালকে প্রথম প্রহরে কোনো একটা সময় হতে পারে। আজকে হওয়ার সম্ভাবনাই বেশি, এমনটা ভারতীয় গণমাধ্যম, বেশ কিছু গণমাধ্যম বলছে। সেই খবরের সত্যতা কতটুকু সেটা সময়ই বলে দেবে। যদিও এই খবর সত্য হোক কিংবা মিথ্যা হোক, এই ব্যাপারে কোনো কথা, আনুষ্ঠানিক কোনো কথা শোনা যাবে না, কেউ কোনো বিবৃতি দেবে না, কোনো ছবি দেখা যাবে না, কোনো ভিডিও চিত্রও দেখা যাবে না, কারণ এটা এতটাই গোপনে হবে। যদি হয় সেখানে সাংবাদিক তো অনেক দূরের কথা, একটা মাছিও প্রবেশ করতে দেয়া হবে না। যেখানে শেখ হাসিনাকে রাখা হয়েছে সেটাই এখন পর্যন্ত বিশ্ব গণমাধ্যমের কাছে অস্পষ্ট যে শেখ হাসিনাকে ঠিক কোন জায়গায় রাখা হয়েছে। তুলসী গ্যাবার্ড এরই মাঝে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেই শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার মতামত চাইবেন, এমনটা ভারতীয় বিভিন্ন সাংবাদিক এবং গণমাধ্যম বলছে। সেটার সত্যতা হয়তো পাওয়া যাবে যদি বৈঠকটা হয়, তাহলে যে কোনো মাধ্যম দিয়ে সেটা বেরিয়ে আসবে এবং তার পরবর্তী বিভিন্ন পদক্ষেপ যখন আমরা লক্ষ্য করব তখন বোঝা যাবে যে এই ধরনের কোনো বৈঠক আদৌ হয়েছে কিনা। যেটা হয়েছে সেই আলোচনায় চলে যায়। তুলসী গ্যাবার্ড যে আলোচনা করেছেন, এনডিটিভিকে সাক্ষাৎকারে যে সব কথা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশে ইসলামী খেলাফা এবং জঙ্গিবাদের উত্থান, এই ব্যাপারে যে কঠোর মন্তব্য করেছেন এবং এটা কঠোর হস্তে দমন করা হবে। ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট সচেতন। এ ব্যাপারে ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ উদ্যোগ দেখা যাবে, এরকম নানা কথা বলেছেন। ঠিক তখনই গতকালকেই আমরা দেখেছি এই মন্তব্য করার পরপরই সরকার নড়ে চড়ে বসেছে, সরকার বিবৃতি দিয়েছে। দুপুরবেলায় প্রধান উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি তিনি বড় মাঠের খেলোয়াড়, তিনি বিশ্ব মাঠে খেলেন, ছোটখাটো মাঠে তিনি খেলেন না। এই বড় মাঠের খেলোয়াড়ই হঠাৎ করে এই বিকেলে কেমন যেন জড়সড় হয়ে গেলেন। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্যে তড়িঘড়ি করে বিবৃতি দিলেন, প্রেসকে বিবৃতি দিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে পেজ সেই পেজে বিবৃতি দিলেন এবং সেখানে বলা হলো তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য নাকি ভিত্তিহীন। এটার পেছনে কোনো সত্য নেই। এটার পেছনে সত্য নেই যখন
সরকার বলছে, তখন সরকারের একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, জঙ্গিবাদের উত্থান, এই ব্যাপারটা যেভাবে তুলসী গ্যাবার্ড বলেছেন সেটা সত্য নয়, হয়তো কিছু কিছু ঘটেছে, কিন্তু যেভাবে তিনি বলেছেন সেরকম ঘটেনি। ধর্ম উপদেষ্টা স্পষ্টভাবেই বলেছেন যে হয়তো কিছু কিছু ঘটেছে, তার মানে এটার অস্তিত্ব রয়েছে। আবার সরকার বলছে এটার কোনো অস্তিত্ব নেই। যদি অস্তিত্ব না থাকবে তাহলে সরকার একটা বিবৃতি দিচ্ছে, তারপরে অর্থ উপদেষ্টা বলছেন যে এটার সঙ্গে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই এবং এই বিবৃতির সঙ্গে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক নির্ভর করে না, এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কর অবনতি ঘটবে না, এতটুকু এই কথা তিনি বলছেন। অন্য আর একজন উপদেষ্টা এটাকে কিছুই না বলার চেষ্টা করছেন। অন্তত 3 জন উপদেষ্টা এই ব্যাপারে কথা বলেছেন, সরকার কথা বলেছেন, সরকারের প্রেস সচিব কথা বলেছেন এবং সরকারের প্রেস উইং থেকে যে কথা বলা হয়েছে সেই কথা যদি একটু পড়ে শোনানো যায় তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, একটু চলুন শুনে নেওয়া যাক। সরকার থেকে বলা হয়েছে, গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে নয়, তারা একটি প্রশস্ত এবং অন্যায়কৃত ব্রাশ দিয়ে একটি সমগ্র জাতিকে রাঙিয়েছে। অর্থাৎ তুলসী গ্যাবার্ড মিথ্যা বলেছেন, তুলসী গ্যাবার্ড রং মাখিয়ে কথা বলেছেন, এমনটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। শেষের দিকে আরো বলা হয়েছে যে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার ও সন্ত্রাস বিরোধী অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদারিত্ব করে অব্যাহত কাজ করছে সরকার, এমনটাও বলা হয়েছে। অর্থাৎ সরকার বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে এগুলো যেন না হয় সেই কাজ করছে। একবার বলছে যে এগুলো ঘটেনি, আবার বলছে এগুলো যেন না হয়, এগুলো যেন দমন করা যায়, সেই ব্যাপারে সরকার আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে। আবার বলা হচ্ছে বাংলাদেশকে একটি ইসলামী খিলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করা, বিশ্বের অগণিত বাংলাদেশি এবং তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে, যারা শান্তি ও স্থিতিশীলতা ও অগ্রগতিতে প্রতিজ্ঞাবদ্ধ। দেশকে যে কোনো ইসলামী খেলাফতের সাথে সংযুক্ত করতে যে কোনো প্রচেষ্টায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। হ্যাঁ, আপনি নিন্দা জানাচ্ছেন আজকে এসে, কিন্তু যখন 32 নম্বরে মব হলো, সেই 32 নম্বরে যখন আইএসের পতাকা উঠল, তখন আপনি নীরব থেকেছেন। আপনি শুধুমাত্র সেদিনও একটা বিবৃতি দিয়ে নীরব থেকেছেন, মব ঠেকানোর চেষ্টা করেননি, আইএসের পতাকা যারা বহন করেছে তাদের গ্রেপ্তার করেননি। হিজবুত তাহরীর রাজধানীতে এত বড় একটা শোডাউন দিয়েছে, অন্তত কয়েকশো গ্রেপ্তার কিংবা হিজবুত তাহরীর গ্রেপ্তারে সারা দেশে অভিযান করতে পারতেন, সেরকম কোনো কিছুই কিন্তু দৃশ্যমান হয়নি। আপনার একজন উপদেষ্টার বিরুদ্ধে হিজবুত তাহরীরের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগ একের পর এক শোনা যাচ্ছে, সেই ব্যাপারেও আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এরকম অবস্থায় আপনারা গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বর এই বিভেদের মধ্যে নিজেদেরকে মিশিয়ে ফেলেছেন। যখন ধর্ষণের বিচার চেয়ে কেউ মিছিল করছে, সেই মিছিল দমন করার চেষ্টা করছেন, অর্থাৎ ধর্ষণের বিচারও চাওয়া যাবে না, এরকম ব্যাপার তৈরি হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যদি আসা যায়, যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে এই সরকারের আমলে, সব সরকারের আমলেই হয়েছে সংখ্যালঘু নির্যাতন, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই সরকার যখন অস্বীকার করছে যে তার সময়ে সংখ্যালঘু নির্যাতন হয়নি, তখন আমরা এখনো সেই সাধুকে জেলে থাকতে দেখেছি, তার এখনো পর্যন্ত মুক্তি মেলেনি। সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টান্ত আমরা একাধিক দেখেছি, একের পর এক মন্দিরে হামলা, হিন্দুদের বাড়ি ঘর তছনছ করে দেয়া, সেখানে মব করা, এই দৃশ্যগুলো তো ভুলে যাবার নয়।
আবার জঙ্গিবাদের কথা যদি বলা যায়, যে একের পর এক বাংলাদেশে শত শত মাজার ভেঙে ফেলা হয়েছে। এই মাজার কারা ভেঙেছে? যদি ইসলামী জঙ্গিবাদকে আপনি উস্কে না দেন, আপনি যদি সমর্থন না করেন, যদি মনে করেন যে ইসলাম চর্চা এবং ইসলামী জঙ্গিবাদ ঠিক একেবারে আলাদা বিষয়, ভিন্ন বিষয়, ইসলাম চর্চার একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন আপনি, কিন্তু ইসলামী জঙ্গিবাদকে আপনি রুখবেন, উত্থানে রুখবেন, তাহলে তো এতগুলো মাজার ভাঙার ঘটনা ঘটতো না। এই মাজার কারা ভাঙছে? কারা ওয়াজ মাহফিলে ওপেন ঘোষণা দিচ্ছে যে সব মাজার গুড়িয়ে দাও? আপনি কি তাদেরকে চেনেন না? তাদেরকে তো হেলিকপ্টারে চড়িয়ে আপনি জানাজায় নিয়ে যাচ্ছেন। তো তো এগুলো অস্বীকার করার উপায় নেই। যখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা এই কথা বলছে, তখন আপনার টনক নড়ছে। তার আগে পর্যন্ত আপনার টনক নড়েনি। টনক তো আগে থেকেই নড়ার কথা, আপনি যদি সচেতন হন। প্রধান উপদেষ্টা বলেছেন আপনি বড় মাঠের খেলোয়াড়, আপনি বিশ্ব মাঠে খেলেন। হ্যাঁ, আপনি তো বিশ্ব মাঠের খেলোয়াড়, বিশ্ব মাঠে আপনি খেলে বেড়ান। আপনি নোবেল জয়ী, বাংলাদেশের গর্ব, নোবেল জয়ী একজন মানুষ। সেই বিশ্ব মাঠের খেলোয়াড় ছোট একটা মাঠে এসে খেলতে এতটা হাঁপিয়ে যাচ্ছেন কেন? সেটাও একটা বড় প্রশ্ন। কদিন আগেই আমরা দেখলাম যে বিএনপির এক নেতা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি ক্ষমতায় এসেই নিজের মামলা তুলে নিয়েছেন, আপনার প্রতিষ্ঠানের মামলা তুলে নিয়েছেন, নিজের প্রতিষ্ঠানের 6 বছরের কর মওকুফ করে নিয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু সারা বাংলাদেশে যে 2.5 লক্ষ ভুয়া মামলা রয়েছে, 60 লক্ষর বেশি আসামি রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনার কোনো দৃষ্টি নেই। আবার এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি জোর দাবি করেছেন এবং 15 দিনের আলটিমেটাম দিয়েছেন সরকারের ভেতরে সরকারকে ক্ষতিগ্রস্ত করছে যে 2 ছাত্র উপদেষ্টা, সরকারের নিরপেক্ষতা নষ্ট করছে যে 2 জন, তাদের মধ্যে সবথেকে বড় হুমকি সরকারের জন্য মাহফুজ আলম। রাশেদের ভাষায় তিনি সরকারের সব থেকে বেশি ক্ষতি করছেন, তিনি শান্তি বিনষ্ট করছেন। আন্তঃরাজনৈতিক দল যে শান্তি বিরাজ করছে, যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকার কথা, সেটা এই মাহফুজ আলম উপদেষ্টা হয়ে নষ্ট করছে। উপদেষ্টা হওয়ার আগে থেকেই সে নষ্ট করেছে। ভারত দখল করা ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে, সমালোচনার পরে 2 ঘন্টা পরে সেটা আবার মুছে দিয়েছে। কখনো ফেসবুকে সে হেফাজতের বিরুদ্ধে লিখছে, কখনো ফেসবুকে সে জামাতের বিরুদ্ধে লিখছে, কখনো বিএনপির বিরুদ্ধে লিখছে। অথচ উপদেষ্টা হিসেবে এই কাজগুলো করার কথা নয়। উপদেষ্টা হিসেবে সব থেকে ন্যাক্কারজনক কাজ মাহফুজ আলম করছে, এমনটা রাশেদ দাবি করেছেন। এবং আর এক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাপারে অভিযোগ করেছেন, নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা, তার ব্যাপারে অভিযোগ করেছেন, সমন্বয়কদের হেলিকপ্টারে মাগুরায় নিয়ে যাওয়ার ব্যাপারে অভিযোগ করেছেন এবং অভিযোগ করে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন যে 15 দিনের মধ্যে এই 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ এই সরকার আর নিরপেক্ষ নেই, এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। দেশের মধ্যেই যখন এত বেশি সমালোচনার মুখে পড়ছে সরকার, তখন আন্তর্জাতিক মহলের এই উষ্মা প্রকাশ, আন্তর্জাতিক মহল যখন গভীর উদ্বেগ প্রকাশ করছে, বিশেষ করে আমেরিকার মতো শক্তি এবং আমেরিকার মতো দেশের নিরাপত্তা প্রধান যখন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন, সেটা সরকারের জন্য খুবই খারাপ বার্তা বয়ে আনবে এবং সেটা সরকারের নড়ে চড়ে বসাতেই বোঝা যাচ্ছে। এই যে নড়ে চড়ে বসা, এই নড়ে চড়ে বসার আগেই সরকার যদি এই ব্যাপারে সতর্ক হতো, সরকার যদি সজাগ দৃষ্টি রাখতো, সরকার যদি মব বাংলাদেশে হতে দিত না, সরকার যদি মাজার ভাঙছে যারা তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করত, সরকার আইএসের পতাকা যারা উড়াচ্ছে তাদের গ্রেপ্তারে অভিযান চালাতো, সরকার শুধুমাত্র আওয়ামী লীগ নিধন করো এই কথা না বলে যারা অপকর্ম করেছে, যারা সন্ত্রাস করেছে, যারা সন্ত্রাস করছে, তাদের সকলের ব্যাপারে সরকার যদি সমানভাবে
মনোযোগী হতো, তাহলে এই ব্যাপারটা, যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের ব্যাপারটা আসতো না। আর যুক্তরাষ্ট্রের উদ্বেগ মানেই আপনি জাতিসংঘ মহাসচিবকে এনে যত কিছুই করেন না কেন, কোনো কিছুই আদতে কাজে দেবে না, কারণ জাতিসংঘ ওঠা বসা করে যুক্তরাষ্ট্রের ইশারায়। যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে না বলে, জাতিসংঘ মহাসচিব সারাদিন এসে যদি বাংলাদেশে শুয়ে থাকে, তাও কোনো কাজ হবে না, সরকারের পক্ষে একটি কাজও করতে পারবে না, একটি পদক্ষেপও নিতে পারবে না। সুতরাং জাতিসংঘ মহাসচিবকে নিয়ে এসে যে বার্তা সরকার দিতে চাইলেন, জাতিসংঘ মহাসচিবকে সংস্কারের মধ্যেও ঢুকাতে চাইলেন, এগুলো আসলে নেহায়েত গুড়ে বালির মতো হবে, এগুলো কিছুই কাজে দেবে না। সরকার যদি আমেরিকাকে খেপিয়ে দেয়, তাহলে সরকারের জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে সেটা, এবং সেই ক্ষতি অনেকে বলেন যে ইউনূস সরকারের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে যদি আমেরিকা বিরুদ্ধে চলে যায়। এখন স্পষ্ট দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভারতের দুতিয়ালিতে আমেরিকা একেবারেই এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং এটা যদি আরেকটু প্রখর আকার ধারণ করে, তাহলে সেটা মানে খারাপ কিছুই বার্তা বয়ে আনবে। যে বার্তাই বয়ে আনুক, সেটা সরকারের পক্ষে গেল কি বিপক্ষে গেল, সেটা আমাদের মতো সাধারণ জনগণের আসলে ভাবনার বিষয় নয়। আমাদের ভাবনার বিষয় দেশের পক্ষে যাচ্ছে নাকি দেশের বিপক্ষে যাচ্ছে। দেশের বিপক্ষে যাওয়ার মতো কর্মকাণ্ড কেউ যদি করে থাকে, সেটা জনগণ কখনোই মেনে নেবে না। জনগণও চাইবে সরকার যেন এমন কর্মকাণ্ড করে যেটা দেশের পক্ষে সবকিছু। জনগণ কেন ভোট চায় না? জনগণ কেন এই সময় নির্বাচন চায় না? জনগণের পক্ষ থেকে বিএনপিকে কিছু কঠিন জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, বিএনপি নেতারা বলছেন, মির্জা আব্বাস বলছেন, জনগণ চাইলে ক্ষমতা আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন? আচ্ছা, জনগণ তো ভোটেই চায় না, তো জনগণ কেন ভোট চায় না? আবার ভোটে অনেকের ভয়, এটাও ঠিক যে ভোট হলেই অঘটন ঘটে যাবে। যেমন আমিই বলি যে বাংলাদেশে নির্বাচনের আয়োজন হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এখন সংস্কার ছাড়া, সবকিছু ঠিকঠাক করা ছাড়া এই ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। মানে ভোটকে আমি ভয় পাই। এদেশের জনগণ এখন ভোট চায় না, তারা চায় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, ভোট সংস্কারের পর হোক। রাজনৈতিক দলগুলো ভোট চায় না, ভোট চায় শুধু বিএনপি এবং বিএনপির পকেট মিত্ররা। তো কেন জনগণ ভোট চায় না? মির্জা আব্বাস সঠিক বলেছেন যে ভোটকে ভয় পান কেন। হ্যাঁ, ভয় পাই, আমরা অনেকেই পাই। কেন পাই এটা স্পষ্ট করতে হবে, বিএনপিকে জবাব দিতে হবে। বিএনপি বড় বড় কথা বলছে, জবাব তো দিতেই হবে। দর্শক, জনগণ চাইলে ক্ষমতায় আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন? দেখেন, জনগণ চাইলেই, যাদেরকে চাইবে তারা ক্ষমতায় আসবে। জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে, সেই যুগ বাংলাদেশে তো নেই। জনগণ তো ভোটই দিতে পারে না, ভোটকে ভয় পাবো না তাহলে কি করব? আমি ভোট দিতে পারবো, তার গ্যারান্টি কি? আমার ভোট তো রাতেই দেওয়া হয়ে যাবে। আমার হাত থেকে সিল কেড়ে নিয়ে অন্য কেউ সিল দিয়ে নেবে, তারপর বলবে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান। জোর করে আঙ্গুলে কালি লাগিয়ে দিবে। জনগণ তো ভোটকে ভয় পায় এই কারণে। আবার সূক্ষ্ম কারচুপি হবে। জনগণ ভোট দিতে যাবে, জনগণ যাকে ভোট দিয়েছে না, হিসাব নিকাশ ভোট গণনা একটু উল্টোপাল্টা করে, অথবা যাকে বেশি ভোট দিয়েছে তার কিছু ব্যালট পেপার সরিয়ে টরিয়ে অন্য একজনকে জিতিয়ে দিল। জনগণ ভোট চায় না বা ভোট ভয় পায় না, ভয় পায় এই কারণে যে বাংলাদেশে এটাই চলছে, যুগ যুগ ধরে এটা চলছে। অতএব যে ভোটে কাজ হয় না, সে ভোট দিয়ে আমি কি করব? এই কারণে আমরা ভোটকে ভয় পাই। আর বিএনপি এখন কেন নির্বাচন চায়? বিএনপি অতীতে তো নির্বাচন চায়নি, নির্বাচন ঠেকানোর দাবিতে আন্দোলন করেছে, নির্বাচন বর্জন করেছে। বিএনপি কি ভোট চেয়েছে না নির্বাচন বর্জন করেছে অতীতে?
নির্বাচন বর্জন করা এটা কেমন না, কিন্তু তারপরে তো করেছে। তো দর্শক, এটাই কথা যে বিএনপিও নির্বাচন বর্জন করেছে, ভোট চায় নাই এক সময়। এমনকি 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও তো দুপুরের দিকে বর্জন করেছে। মানে বিএনপি তো ভোট চায়নি অতীতে, গত 15 বছরে বিএনপি ভোট চায়নি। 14 সালে ভোটে অংশগ্রহণ করেনি, 18 সালে অংশগ্রহণ একটু করে আবার ফিরে গিয়েছে, 24 সালে অংশগ্রহণ করেনি। বিএনপি ভোট চায়নি। তো বিএনপি যে কারণে ভোট চায়নি গত 15 বছরে, আমরা সেই কারণেই ভোট চাই না, কারণ ভোটের কোনো দাম নেই। তাহলে আমরা কখন ভোট চাই? আমরা ভোট চাই এমন সময়ে, যে সময়ে আমাদের ভোটে কাজ হবে, আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো, আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো। জনগণ যাকে ভোট দিবে, অধিকাংশ জনগণ, সেই জিতবে। একটা ভোট এদিক ওদিক হবে না, কারচুপি হবে না, একজনের ভোট আরেকজনে দিয়ে দিবে না, এবং ভোট দিতে কাউকে বাধ্য করা হবে না, টাকা পয়সা দিয়ে ভোট কেনা বেচা হবে না, বেশি শক্তি দেখানো হবে না, প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবে। এই সুন্দর ব্যবস্থাপনা যেদিন আসবে সেদিন আমরা ভোট চাই। আর এই ব্যবস্থাপনা আসতে সময় লাগবে, এটা এই ডিসেম্বরে সম্ভব নয়। আমরা চাই না এমন নির্বাচন যে নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে লাশ পড়ুক, যে নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্টরা থাকুক, সেই নির্বাচন আমরা চাই না। এই জন্যে আগে আওয়ামী ফ্যাসিস্টদের বিচার হতে হবে, এরপরে রাজনৈতিক সংস্কৃতির এমন গুণগত পরিবর্তন হতে হবে যাতে জনগণ নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে, কোনো 2 নম্বরই কারচুপি, টাকা পয়সা খাওয়ানো এগুলোর জন্য না থাকে, এরকম গুণগত পরিবর্তন হতে হবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এতটাই শক্তিশালী হবে যে একটু যদি সামান্য কাউকে ভোট দেখায় বা ভয় দেখায়, কিংবা ভোট একজনের ভোট আরেকজনের দেওয়ার চেষ্টা করে বা ব্যালট বক্স নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভুল গণনার চেষ্টা করে, তারা কঠিন পদক্ষেপ নেবে। সাথে সাথে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সবকিছু রেকর্ড হবে। আমরা এমন সময় ভোট চাই যে সময়ে ভোট ওই গোপন কক্ষে না, ওপেন কক্ষে ভোট হবে, সবাই দেখবে যে কে কাকে ভোট দেয়, কোনো সমস্যা নেই। মাঠের মধ্যে বসে ভোট দেবে, কেউ কিছু বলবে না। আমরা এই পরিবেশ তৈরি করে তখন ভোট চাই। তো কেন জনগণ ভোট চায় না, ভোট ভয় পায়? আশা করি বিএনপি জবাব পেয়েছে। নির্বাচন বিলম্ব ইস্যুতে দেশের কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল, যার কারণে যা খুশি তাই হয়েছে। আপনারাও তাই ভাবেন? এই বাংলাদেশে কারো তালুকদারি নয়, এই বাংলাদেশ জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন, আমাদের যেন বেহিসাবি কথা বলতে না। আপনারাই বেহিসাবি কথা বলেন। আপনারা ভোট চুরির চেষ্টা করছেন, এটা জনগণ ধরে ফেলেছে। আপনারা ভোট চুরি করতে চান, আপনারা ভোট চোর। আপনাদের ইতিহাস ভোট চুরির ইতিহাস, আপনাদের ইতিহাস মাগুরার উপনির্বাচনের ইতিহাস, আপনাদের ইতিহাস ভুয়া ভোটার তালিকা প্রণয়নের ইতিহাস, আপনাদের ইতিহাস তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টর্ট করার জন্য বিচারপতির বয়স বাড়ানোর ইতিহাস, ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানানোর ধান্দাবাজি ইতিহাস। তা আপনাদের ইতিহাসই হচ্ছে ভোট চুরির ইতিহাস। আপনাদেরকে বিশ্বাস করবে কিভাবে মানুষ? আপনাদেরকে ভোট চুরি করতে গেলে শায়েস্তা করার মতো পরিবেশ দেশে থাকবে, তারপরে ভোট হবে। নির্বাচন বিলম্ব নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য। না, ভোটের জন্য কেউ তাজা রক্ত তুলে দেয়। আর আপনি কিসের রক্ত তুলে? আপনি কোথায় আন্দোলন করেছেন? পাও কথা কোথায় পেয়েছেন? কোথায় ছিলেন জুলাই আগস্টে? আপনার কোন জায়গা থেকে রক্ত বের হয়েছে? কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। ভোটের অধিকারের জন্য নয়। জুলাই আগস্টে মানুষ আন্দোলন করেছে ছাত্রদের হত্যার প্রতিবাদে। শেখ হাসিনার বিচার চাওয়াটাই হবে এখন এই আন্দোলনের স্পিরিট। তবে হ্যাঁ, ভোট তো দিতেই হবে, কিন্তু ভোট তো ভোটের মতো দেয়। ভোট মানে সুষ্ঠু ভোট। ভোট মানে তো আর মাগুরার বিএনপির কারচুপির ভোট না। আজকে যখন ভোটের সময় আসছে তখন এখন বলেন এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? এই যে কেন, তার জবাব এতক্ষণ আমি দিয়েছি। আপনাদেরই সমস্যাটা, আপনারাই মূলত। কারণ আপনাদের ইতিহাস যেহেতু ভোট চুরির ইতিহাস,
আপনাদের দলের বৈশিষ্ট্য হচ্ছে ভোট চোর দল। এমনকি জামাতকে সাথে নিয়েও ভোট চুরির চেষ্টা করেছেন, জামাতও তাদের রাজি হয়েছিল। আমরা এগুলো বলতে দ্বিধাবোধ করব না। মির্জা আব্বাস বলেন, অনেকের ভেতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তানের সৃষ্টিলগ্নে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত বিরোধিতাই করে গেল। দেশপ্রেমের লেশমাত্র তাদের নাই, তারা দেশকে ভালোবাসে না, তাদের মানুষকে ভালোবাসে না। বিএনপিকে ভোট চুরি করতে দিলে তাহলে তারা ভালো। 2006 সালে বিএনপি যে আকামটা করতে চেয়েছিল ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে, এটা কিন্তু জামাত তাদের সাথে সায় দিয়েছিল। তখন জামাত ভালো ছিল, এখন জামাত ভোট চুরির পক্ষে নয়, এখন জামাত ভালো না। তো এই যে কথাটা মির্জা আব্বাস জামাতকে খোঁচা দিয়ে বলেছেন, যেভাবে ক্ষমতায় থাকতে হবে, যেভাবে ক্ষমতায় যেতে হবে, এটি তাদের ভালোবাসা। তাদের তো আপত্তি, এটা হচ্ছে আপনাদের বৈশিষ্ট্য, আমাদের তো তাতে আপত্তি নেই। দেশের জনগণ যদি আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় নেয়, আপত্তি কি আছে? ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচন ভয় পান কেন? ভোটকে ভয় পায় এই কারণ ওই যে আপনারা ভোট চোর। এই জন্য আপনাদের শায়েস্তা করার পরিবেশ লাগবে। নির্বাচনের বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোর নাম উল্লেখ না করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে নাম কারা? জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এদের কথাই তো বলবেন, আর কি সবাই বিরুদ্ধে। গণমাধ্যমের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আমাদের সাংবাদিক ভাইরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকা লেখেন না, অনেক দলের খারাপ কথা লেখেন না, ভালো কথা হয়তো লেখেন দুই একটা, আর বিএনপির ভালো কথা লেখেন না, খারাপ দুই একটা লাইন লিখে দেন। আচ্ছা, বিএনপি করে চাঁদাবাজি, আমি স্পষ্ট বলছি, বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করে তার 100 ভাগের 2 ভাগও রিপোর্ট হয় না পত্রিকায়। সাংবাদিকরা বিএনপির দালালি করে, সাহস পায় না, এবং এসালম গ্রুপের টাকা খেয়ে এখন বিএনপির ন্যারেটিভ নির্মাণ করছে, এটা বাস্তবতা। অতএব বিএনপির ভালো কাজ নেই, আর যা আছে তার সাথে বেশি লেখা হয়, আর খারাপ কাজ ওই হাজারকে 2-3টা প্রচার হয়। সংবাদ মাধ্যম স্বাধীন হলে বিএনপি ধ্বংস হয়ে যেত শুধু চাঁদাবাজির রিপোর্টের কারণে, কিন্তু সংবাদ মাধ্যম স্বাধীন নয়, সাহস পায় না, বিএনপিকে ভয় পায়, বিএনপির সাংবাদিকদের পিটায়। ইফতার মাহফিলে বিএনপি মারামারি করে, সেটা ভিডিও করতে যায়, সাংবাদিক পিটায়। কোর্টে বসে সাংবাদিক পিটায় বিএনপি, পরে তারেক রহমান ফোন দিয়ে মাপ চায়। বুঝতে পারছেন? আর এরা আসছে গণমাধ্যমের সমালোচনা করতে। বিভিন্ন দল, টেলিভিশনে, ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আমাদের কাজের মাধ্যমে এগুলো প্রতিরোধ করতে হবে। জনগণের পাশ থেকে এটা বোঝাতে হবে যে বিএনপি ছাড়া দেশের কোনো বন্ধু নেই। বিএনপি চাঁদাবাজি করলেও বিএনপি বন্ধু নাকি? আচ্ছা, আপনারাও একটু বলেন না, ইউটিউবে আমাদের কথা বলছেন, আমরা তো বুঝি, আপনারাও একটু বলেন। কিন্তু আপনাদের বলার মতো তো জায়গা নেই, যোগ্যতাও নেই, জায়গাও নেই, বলেন না দেখি। এখন তো ভাড়া করেছেন অন্য দলের লোকজনকে, যেমন জাহেদ টেক, ডাক্তার জাহেদ, তাকে ভাড়া করছে, টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে ম্যানেজ করেছে বিএনপির পক্ষে ন্যারেটিভ নির্মাণের জন্য। তিনি তো বিএনপির লোক না, কিন্তু তিনি এখন বিএনপির হয়ে কাজ করছেন। ওরকম ভাড়া করেন কেন? বলে নিজেদের লোকজন সরাসরি তারা করুক। দেখেন, ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অনেকে পছন্দ করি, অপছন্দ করি। ওনার বিভিন্ন সিদ্ধান্তের আমরা মত প্রকাশ করি, দ্বিমত প্রকাশ করি, এটা আমাদের ইন্টারনাল ইস্যু। কিন্তু যখনই বিষয়টা হয়ে যায় রাষ্ট্র, বাংলাদেশ, সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধান হিসেবে যিনিই থাকেন, যদি দেশের উপর আঘাত আসে, হুমকি ধামকির ইস্যু আসে, সেই ক্ষেত্রে অবশ্যই একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি দায়িত্ব আছেন তাকে আমরা সাপোর্ট করব। এটা একজন বাংলাদেশি হিসাবে আমাদের কর্তব্যটা হওয়া উচিত। যদিও দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক কারণে আমরা এই স্ট্যান্ডটা রাখতে পারি না। আমাদের দল ক্ষমতা না থাকলে আমরা আমেরিকারে মনে করি যে তারা আমাদের বাবা, ওয়ান কাইন্ড অফ, তারা আমাদেরকে ক্ষমতা এনে দেবে, নানান ধরনের নিষেধাজ্ঞা দিলে আমরা খুশি হয়ে যাই। যেমনটা ধরেন আওয়ামী লীগের আমলে আমেরিকা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি এবং জামাত এক ধরনের মানে সেই লেভেলের খুশি হইতো, যেটা এখন আওয়ামী লীগ হচ্ছে। মেইন কারণ কি? ক্ষমতায় কেউ আসবে, আবার কেউ নাই, এই দুইটাই। যাই হোক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর একটা ইফেক্ট।
এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি একটা মন্তব্য করেছেন, আর এই নিয়ে সরকারকে সামনের দিকে একটা তারা মার্কিন প্রশাসন থেকে বার্তা পাঠাবেন এমন যখন আলোচনা চলছে, এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয়েছে। আমি মনে করি এটা খুবই দরকার ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা বক্তব্য দিয়েছে যে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় আপনার জানিয়েছে যে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বক্তব্য হচ্ছে যে তার এই মন্তব্য এটা একটা গুরুতর সীমালঙ্ঘন টাইপের মন্তব্য, যেটা বাংলাদেশ নিয়ে তার একটা ভুলভাল মেসেজ বিশ্ববাসীর কাছে অথবা সারা পৃথিবীর সামনে তারা তুলে ধরার চেষ্টা করছে। তো মন্তব্যটা নিয়ে আমি আর নতুন করে বক্তব্য দিলাম না। এর আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মন্তব্যটা কি ছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে ডিএনআই তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি। গ্যাবার্ডের এই মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে। একই সঙ্গে দেশটি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গ্যাবার্ডের মন্তব্যের কোনো নির্দিষ্ট প্রমাণ অভিযোগের উপর ভিত্তি করে নয়, বরং একটি জাতির প্রতি অবিচারমূলক সাধারণীকরণ। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতন বাংলাদেশও উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার এখানে যতটুকু আমরা দেখছি যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে একটি ইসলামী খিলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করা বিশ্বের অগণিত বাংলাদেশি এবং তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে, যারা শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতিতে প্রতিজ্ঞাবদ্ধ। এখানে আসলে বিষয়টা প্যাচ লাগছে কোনটা, ভারতীয় মিডিয়া বাংলাদেশকে কন্টিনিউ যেভাবে দেখিয়েছে, আবার আমাদের দেশেও এক শ্রেণীর তৌহিদি জনতা নামধারী কিছু জনতা আছে, কথায় কথায় ধরেন একদম ইসলাম ফলাই ফেলে, চেহারার মধ্যে একটু দাড়ি টুপি রাইখা আর ব্যক্তি জীবনে দুনিয়ার আকাম কুকাম করে। এরা বাংলাদেশকে কিছু কিছু জায়গায় মিসলিড করে ফেলছে, আর পশ্চিমা বিশ্বগুলো দেখছে ভারত ওই জায়গাটারে খেলছে, যেটা আমরা জানতাম খেলবে ওইটাই ঘটছে। তবে বাংলাদেশের দরকার ছিল কঠোরভাবে একটা প্রতিবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন, বাংলাদেশকে নিয়ে কথা বলছেন কিন্তু তুলসী গ্যাবার্ড, বাংলাদেশকে নিয়ে এবং বক্তব্য দিয়েছেন এই তুলসী গ্যাবার্ড, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।